আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথে এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ফিলিস্তিনকে স্বাধীন করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি গণহত্যার বিচার করতে হবে। মার্চ ফর গাজা কর্মসূচি শেষে সমাবেশ মঞ্চের ঘোষণাপত্রে এ দাবি জানানো হয়। ভারতে মুসলিম নিধন বন্ধের দাবিও উঠে আসে। সেখানে বিশ্বে ইসরায়েলকে একঘরে করতে ওআইসি সহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ কূটনৈতিক তৎপরতা চালানোর কথাও বলেন বিশিষ্টজনরা। রুদ্র রফিকের রিপোর্ট, ছবি তুলেছেন আহমেদ ইমন। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানাতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ডাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের এই জমায়েত। এ যেন শহরের হৃদয় বেয়ে জেগে ওঠা এক মানবতার জোয়ার। দিগন্ত ছুঁয়ে যাওয়া মানুষের ঢল, কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে অবিচারের বিরুদ্ধে একাত্মতার মিছিল। এই প্রতিবাদে ছিলেন ইসলামী চিন্তাবিদ থেকে শুরু করে ধর্মীয় সংগঠনের নেতা, শিক্ষার্থী ও পেশাজীবীরা। আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। বিশাল এই গণজমায়েতের একটি লক্ষ্য, ফিলিস্তিনিদের মুক্তির জন্য জেগে উঠুক বিশ্ব বিবেক। আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। কর্মসূচিতে একাত্মতা জানাতে সমাবেশ মঞ্চে উপস্থিত হন বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঘোষণাপত্রে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ভারতে মুসলিম নিধন বন্ধের দাবিও জানান তিনি। ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। ঘোষণাপত্র পাঠ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যেন আজ হয়ে উঠেছিল গাজার আরেক প্রান্তর। লক্ষ লক্ষ মানুষের এই প্রতিধ্বনি যেন একটি বার্তাই দিচ্ছে, গাজা তুমি একা নও, তোমার পাশে আছে বাংলাদেশ। রুদ্র রফিক, RTV, ঢাকা। গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে রাজধানীতে পালিত হলো মার্চ ফর গাজা কর্মসূচি। সারা দেশ থেকে আসা লাখ লাখ জনতার পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশ। আগ্রাসন বন্ধ, নেতানিয়াহুর ফাঁসি, ইসরায়েলি পণ্য বর্জন সহ নানা দাবি জানান বিভিন্ন স্তরের মানুষ। দীপ্ত চন্দ্রপাল ও বিল্লাল হোসেনের সহায়তায় শাকিবুর রহমানের রিপোর্ট। দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে মার্চ ফর গাজা কর্মসূচিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মিছিলে মুখর হয় আশপাশের রাস্তা। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কেউ এসেছেন নিহত শিশুর প্রতীকী লাশ নিয়ে, কেউ আবার বিশ্ব মোড়লদের ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সর্বস্তরের মানুষ আফতাবনগর থেকে মিছিল নিয়ে আসে সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনের পতাকা হাতে আগ্রাসন বিরোধী স্লোগানে জানানো হয় প্রতিবাদ। সবার কণ্ঠে গাজায় চলমান বর্বরচিত হামলা বন্ধের দাবি। ইসরায়েলের মতন কোনো অবৈধ কোনো দেশ এই পৃথিবীর মধ্যে এক্সিস্ট করতে পারবে না। এই ধরনের জেনোসাইড কোনো মুসলমানের উপর আমরা নিতে পারবো না। ইসরায়েলের উপর আন্তর্জাতিক রাজনৈতিক যে একটি চাপ, সেটি বৃদ্ধি পায়। ট্রেনের ছাদেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি এ যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত বলে জানান আগতরা। বাংলাদেশের সবচেয়ে বড় গণজমায়েত হতে যাচ্ছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যেন একসাথে মানবতার জন্য আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়াই। ফিলিস্তিনের দখলদার ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে দেশটির পণ্য বর্জনের ডাক সর্বস্তরের মানুষের। অমানবিক, নৃশংসভাবে হত্যা করতেছে, এটা আমরা মানতে পারতেছি
না। ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে চাই। এই প্রতিবাদে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নির্মম হত্যাকাণ্ডের ধিক্কার জানিয়ে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। এত বাচ্চা, এত মা, এত ফ্যামিলি এইভাবে নৃশংস হচ্ছে, আমরা আর সহ্য করতে পারতেছি না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুর যেভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর অত্যাচার করছে, শিশু হত্যা করছে, তার মৃত্যুদণ্ড চাই। নেতানিয়াহুর আমরা বিচার চাই না, তার হত্যা চাই। ঢাকার বুকে যেন নেমে এসেছে একখণ্ড ফিলিস্তিন। সবার চাওয়া হত্যাকাণ্ড বন্ধ করে শান্তি ফিরুক ফিলিস্তিনে। ফিলিস্তিনের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সকল বর্বরতাকে যেন হার মানিয়ে যায় তাদের এই আগ্রাসন। এমন অবস্থায় বাংলাদেশ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে। সকল আগ্রাসন বন্ধ হোক নির্মম হত্যাযজ্ঞ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও দোয়া মোনাজাত করা হয়। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে সকাল থেকেই আলাদাভাবে বিক্ষোভ মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষুব্ধরা। এ সময় অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধ ও আবাসভূমি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া বরিশালে বিভিন্ন সংগঠন মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও দোয়া মোনাজাত করেছে। গাজায় যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলায় ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে মেহেরপুরের আরপাড়া গ্রামে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ঢাকার ধামরাই এক মার্চ টু গাজা শিরোনামে মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এছাড়া দিনাজপুরের হিলিতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV। গাজায় নিষ্ঠুর হত্যাকাণ্ডে মেতে উঠেছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে 26 জনের, আহত আরও শতাধিক। যুদ্ধবিরতি ভেঙে হামাস নিধনের নামে শত শত নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জরুরি রসদের অভাবে 2 সপ্তাহের মধ্যে গাজার অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে রেড ক্রস। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। গাজা উপত্যকা জুড়ে একের পর এক প্রাণ ঝরছে ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডে। বন্দী ফেরত না দেওয়ার অজুহাতে যুদ্ধবিরতি ভেঙে দিয়ে হামাস নির্মূলে নামে নেতানিয়াহু সরকার। তবে জাতিসংঘ জানায়, যুদ্ধবিরতির পর থেকে শুধু হামাসের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিলেও সাধারণ মানুষের ঘরবাড়ি ও আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 224 বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে অন্তত 36 বার শুধু নারী ও শিশু হত্যা করেছে তারা। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, 18 মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 500 শিশু হত্যা করেছে IDF। এমন নারকীয় হত্যাযজ্ঞের মাঝেও রেহাই নেই অসহায় ফিলিস্তিনিদের। দীর্ঘদিন সহায়তা প্রবেশ বন্ধ থাকায় ভয়াবহ খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানায়, পর্যাপ্ত রসদের অভাবে 2 সপ্তাহের মধ্যে তাদের সব অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে হবে। তবে এমন দৃশ্যমান সংকটের মধ্যেও যুদ্ধবিরতিতে গাজায় 25,000 ট্রাক প্রবেশ করেছে বলে দাবি ইসরায়েলের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব ত্রাণ দিয়ে গাজায় আবারও নিজেদের পুনর্গঠিত করছে হামাস। তবে রেড ক্রস বলছে, গেল 6 সপ্তাহে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করেনি। একদিকে ইসরায়েলের বর্বর হামলা, অন্যদিকে খাদ্য ও চিকিৎসার অভাবে দোজখে পরিণত হয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ নিন্দা জানালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না কেউ। ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে শুক্রবার গাজা যুদ্ধ বন্ধে তুরস্কে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে ফিলিস্তিনিদের। এ সময় গাজা উপত্যকায় বাধাহীনভাবে খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। বিনয়ামিন, RTV। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিস্ট শেখ হাসিনা মুখাবয়ব সহ 2টি ভাস্কর্যে আগুনের ঘটনায় এক দুর্বৃত্তকে শনাক্ত করেছে ঢাবি প্রশাসন। আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। রহস্যজনক এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণগণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত, ঠিক সে মুহূর্তে এমন বিরল ঘটনার সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শনিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ফেসিবাদের যে মুখাবয়ব ছিল, সাধারণত এটাতেই আগুন লাগানো হয়েছে, মূল লক্ষ্য ছিল এটাই। ঘটনার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, সিসি ফুটেজ ধরে তদন্ত চলছে। টাইমটা যেহেতু আজকে ভোরের দিকে হয়েছে, আমার মনে হয় খুব বেশি সময় লাগার কথা না। আমরা যদি ওই শেষ রাতের ভিডিও ফুটেজগুলো অ্যানালাইসিস করি তাহলে খুব তাড়াতাড়ি এটা পেয়ে যাব। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাবি প্রক্টর জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসি ফুটেজ থেকে এক দুর্বৃত্তকে শনাক্ত করা হয়েছে। মেইন গেটের ফটক টপকে সে এসছে, টপকে আসার আগে সে মাস্ক পরেছে, সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দীর ভিতরে ঢুকে গেছে। আনন্দ শোভাযাত্রার প্রতিকৃতির নিরাপত্তায় নিয়োজিতদের ভোরে অগ্নিসংযোগের আগে একযোগে নামাজে যাওয়া গ্রহণযোগ্য নয় বলে মত শোভাযাত্রা উদযাপন কমিটির। ফেসিবাদের কোনো দোষর যদি এই কাজটি করে থাকেন তাহলে আমরা বলবো যে তাদের মায়ের মুখে মুখাগ্নি করে এটাকে নিপাত করে দিয়েছেন তারা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়েছে তারা জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করেছে। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক, ধরেন নানান রকম মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটা পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। বৈশাখ আয়োজন ঘিরে কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসব মুখর পরিবেশেই সব আয়োজন সম্পন্ন হবে বলে জানান মোস্তফা সরোয়ার ফারুকী। দীপন দেওয়ান, RTV, ঢাকা। এদিকে নতুন বছরকে বরণ করে নিতে নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বৈশাখী উৎসব। নাচে, গান আর আনন্দে মেতেছে পার্বত্য অঞ্চল। পুরনো দিনের বেদনা ভুলে নতুন দিনের প্রত্যয়ের কথা জানায় পাহাড়ি তরুণ তরুণীরা। রাজধানীতেও নানা আয়োজনে ফুল বিজু উদযাপন হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, সব জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখাই সরকারের লক্ষ্য। প্রতিনিধিদের তথ্যচিত্রে সাদিয়া কানেসের রিপোর্ট। পূর্ব আকাশে তখন কেবল উকি দিয়েছে সূর্য। রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করলেন পাহাড়ি সম্প্রদায়। সকাল থেকেই নদী তীরে ঐতিহ্যবাহী পোশাকে ছেলে বুড়ো সবার ঢল নামে। পাহাড়ি জনপদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখী উৎসব ঘিরে পাহাড় জুড়ে বইছে আনন্দের বন্যা। মানব জাতি ও জীবের মুক্তির জন্য গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করেন তারা। গঙ্গামার উদ্দেশ্যে ফুল দিতে এসেছে। সবার মন যেন ফুলের মতন পবিত্র হয়। ফুল ভাসানোর মাধ্যমে নতুন বছরকে বরণ করতে এসেছি। সকলেই যেন সুখে শান্তিতে নতুন বছরে থাকতে পারি, সেই জন্য ফুল নিয়ে গঙ্গামাকে উৎসর্গ করি। বান্দরবানেও সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু পালন করেন চাকমা ও তঞ্জঙ্ঘারা। সকালের আলো ফুটতেই ফুল হাতে জড়ো হন সবাই। গঙ্গাকে স্মরণ করে আমরা এই ফুল বিজু উৎসবে ফুল ভাসিয়ে থাকি। এই দিনটার উদ্দেশ্য হচ্ছে নতুন বছরকে স্বাগতম জানিয়ে পুরাতন বছরকে বিদায় দিতে আসে।
উৎসবের রং থেকে বাদ পড়েনি পাহাড়ি কোনো অঞ্চল। নাচ, গান আর নানা আয়োজনে মাতোয়ারা পুরো জনপদ। রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের সামনে থেকে বৈশুক, সাংরাই, বিজু, চাংক্রান, বিশু, সাংক্লান উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়। রমনা পার্কে ফুল ভাসানোর মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পাহাড় থেকে সমতল সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সরকার। আমাদের সকলের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি, পার্বত্য এলাকায় বলি, সমতলে বলি। তাছাড়া এই সরকারের যে উদ্দেশ্য সকলের অধিকার প্রতিষ্ঠা করা, সকলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এগুলি আমরা একাতরে করে যাচ্ছি। নতুন বছর বরণের এই উৎসব চলবে আরও ৩ দিন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আমেরিকার শুল্ক স্থগিতের 90 দিনের সুযোগকে কাজে লাগাতে হবে, আলোচনা করতে হবে। বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে বাণিজ্য বাধা দূর করতে হবে বলে মন্তব্য করলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, কর সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ নিজস্ব উৎপাদন বাড়াতে হবে। এ সময় সংগঠনের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ শুধুমাত্র পোশাক খাত কেন্দ্রিক রপ্তানি নির্ভরতা না রেখে বৈচিত্র্যতা আনা ও বিকল্প বাজার খোঁজা সহ 10টি সুপারিশ তুলে ধরেন। বিতর্কে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমাদের নিজেদের যে অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক নীতিমালা, কর ব্যবস্থাপনা, বিনিয়োগের জন্য সংস্কার, এগুলো কিন্তু আমাদের করার প্রয়োজন অনেক দিন থেকেই আমরা অনুভব করছি এবং জোর দিয়ে আসছি। আমাদের যে শুল্ক ব্যবস্থা কিংবা আমাদের কর কাঠামোর যেটা দেখি, সেইখানে তো আমরা দেখি যে আমাদের পরোক্ষ করের উপর নির্ভরশীলতাটা বেশি প্রত্যক্ষ করের চাইতে। কিন্তু একটা দেশ যদি তার প্রগতিশীল কর ব্যবস্থা চালু করতে চায়, তাহলে কিন্তু তাকে আয় করের উপরে নির্ভর করতে হবে বেশি। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে বাংলাদেশ। এজন্য জাতীয় সক্ষমতা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। দেশ দুটির সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে দিল্লি, কলকাতা ও হলদিয়া বিমানবন্দর ব্যবহার করে আসছিল বাংলাদেশ। বিনিময়ে শুল্ক নিলেও পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে মোদী সরকার। নেপাল, ভুটানে রপ্তানি সমস্যা না হলেও এতে শঙ্কায় পড়েছে $462 মিলিয়ন পণ্যের রপ্তানি, যা এদেশের মোট রপ্তানির প্রায় 1.25%। পরিমাণ যাই হোক, এখানে অবহেলা করার সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। স্বাধীনতার 54 বছরেও বিমানের কার্গো সার্ভিস চালু করতে না পারা প্রতিপক্ষকে এমন সিদ্ধান্তের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন তারা। ইতিবাচক হচ্ছে এই যে যেতে দিল না বা দেবে না বলছে, তখন গভর্নমেন্টের উচিত হবে, আমাদের চেষ্টা করা উচিত হচ্ছে আমরা আমাদের এয়ারপোর্টে সক্ষমতা বাড়াতে হবে। আমাদের নিজেদের বিমানের কিন্তু কোনো কার্গো সিস্টেম নাই। ও যখন বললো যে গরু আনতে দেবো না, আমি তখন গরু চাষ শুরু করে দিলাম, আমার গরু রে বেড়ে গেছে। আসলে সমস্যাটা কোথায়? এটা কি ভূ রাজনৈতিক, নাকি অর্থনৈতিক, নাকি বাণিজ্যিক, নাকি আসলে লজিস্টিক্যাল সমস্যা, নাকি তাদের দেশের ভিতরে যে সমস্ত ব্যবসায়ী আছে যারা বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করে তো, এবং তাদের অসুবিধা হচ্ছে, তাদের খরচ বেড়ে যাচ্ছে, সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জন্য তাদের সঙ্গে আমাদের বৈঠক করতে হবে, তাদের কাছে জানতে পারি যে এই চুক্তিটা বাতিল করা হলো, তাহলে আমাদেরকে সময় কেন দেওয়া হলো না। ক্ষমতার প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধ শুরু করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেটাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। চীনকে শায়েস্তা করার এ যুদ্ধে জড়িয়েছেন বাংলাদেশ সহ 70টির বেশি দেশকে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু শুল্ক আরোপিত দেশ নয়, পণ্যের দাম বাড়ায় ট্রাম্প বিরোধী হতে পারেন খোদ মার্কিনিরাও। যে দেশের প্রেসিডেন্ট এই আইনগুলো করতেছেন সেই দেশের জনগণের কি হবে? নিশ্চয়ই তাদের বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে। এখন জনগণকে কষ্ট দিয়ে আরেকজনের সাথে রাগ দেখাতে যেয়ে যদি করে তার ফলাফল যা হবে তাই হবে। এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা ব্যবসায়ীদেরকে কিছুদিন ভোগাবে, এবং আমরা যদি আমাদের সত্যি ফ্যাসিলিটি তৈরি করতে চাই তাহলে সেইভাবে উদ্যোগ নিতে হবে। আর এই বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের যেটা লাভ হতে পারে সেটি হলো যে অনেক ব্যবসা কিন্তু
চীন থেকে বাংলাদেশে আসতে পারে যদি আমরা বিনিয়োগের পরিবেশটা তৈরি করে দিতে পারি। মুক্তবাজার অর্থনীতির এই বিশ্বে ট্রান্সশিপমেন্ট বাতিল ও অতিরিক্ত শুল্ক আরোপ সমর্থনযোগ্য নয় বলে মত অর্থনীতিবিদদের। উনি যদি এখন হঠাৎ করে এইভাবে যদি বলেন না আমার এখানে যাইতে হবে না, তখন তো এরাও তো বলতে পারে। অরণ্য গফুর, টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচারক সংকট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ প্রয়োজনীয় সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি জেলায় এজলাস সংকট, বিচারক সংকট রয়েছে, ফলে বিচার প্রত্যাশীদের অনেক কষ্ট হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলেই এগুলো সমাধান করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। উপকার যদি বেশি হয় অপকারের চেয়ে, তাহলে এখানে আমরা খুব দ্রুত বিল্ডিং নির্মাণ শুরু করব। আর আমাদের যে ছেলেরা আছে ওদের খেলাধুলার মাঠের দাবি আছে, আমি ওদেরকে বলেছি এই বান্দরবনে যে স্টেডিয়াম আছে সেখানে সব ধরনের সুযোগ সুবিধা করে দিতে, যাতে তারা যে কোনো সময় খেলতে পারে। আমি এখানে বলে দিচ্ছি তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম দেওয়া হয়। সেনাবাহিনীকে সবসময় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, জনগণ ও সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করলেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত রাজনীতি প্রভাবমুক্ত বাহিনী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংস্কার করা প্রয়োজন, জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো যাবে না। মূল প্রবন্ধ পাঠ করেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল ইউসুফ। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। নিজ দায়িত্বের সর্বোচ্চ অধিকার দেওয়া, দেশপ্রেম ধারণ করা, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। কোন অবস্থাতে উচ্চ পদে প্রমোশন পাওয়ার জন্য ভারতের কাছে নিজকে বিক্রি করা উচিত নয়। আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে, মাথা উঁচু করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারাবদ্ধ হতে হবে। প্রমোশন আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। দূরত্ব শূন্য নিয়ে আসতে হলে আমাদের আজকের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের দিকে তাকাতে হবে যে রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী। ইট ইজ ইম্পারেটিভ, এটা আমাদের করতেই হবে। বড় রাজনৈতিক দলগুলো যেন কালো টাকা ও পেশি শক্তি কাজে লাগিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, তার জন্য নির্বাচন ব্যবস্থার সংস্কার চায় জাকের পার্টি। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত 5টি সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক শেষে একথা বলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কারে এই সরকারকে প্রয়োজনীয় সময় দেবে তারা। এছাড়া দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চায় জাকের পার্টি। এ সময় সংবিধান সংস্কারে গণভোট নেয়ার প্রস্তাবও দেন তারা। কমিশনের প্রস্তাবনা সম্পর্কে সেখানে আমরা আমাদের সুস্পষ্ট মতামত দিয়েছি। শুধু এতটুকু বলা যায় যে সংবিধান প্রশ্নে আমরা বলেছি বড় বড় জায়গাগুলিতে যে এটা গণভোটের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত। আর নির্বাচনের সংস্কারের প্রশ্নে একটা জিনিস, সেটি হচ্ছে যে নির্বাচন যদি কালো টাকার দৌরাত্ম থাকে, পেশি শক্তির প্রভাব থাকে, তথাকথিত বড় দলগুলির প্রভাব থাকে, তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান বাক্স খুলে প্রায় 9,18,00,000 টাকা পাওয়া গেছে। 400 জনের প্রচেষ্টায় 8 ঘন্টা গণনা শেষে 11টি সিন্দুক থেকে এই অর্থ পাওয়া গেছে। এবার 4 মাস 11 দিন পর মসজিদের সিন্দুকগুলো খোলা হয়েছে। কিশোরগঞ্জ থেকে শরফ উদ্দিন জীবনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রতিনিয়ত দানের পরিমাণ বাড়ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদে। সকাল থেকে মসজিদের 11টি সিন্দুক থেকে বের করা হয় দানের টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। এরপর 28টি বস্তায় ভর্তি করে সেগুলো গণনার কাজ শুরু হয়। গণনায় অংশ নেয়া 247 জন শিক্ষার্থী, 80 জন ব্যাংকার, 24 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ 400 জনের একটি দল। প্রতিবার 3 মাস পর পর খোলা হলেও এবার 4 মাস 11 দিন পর খোলা হয়েছে সিন্দুকগুলো। টাকা গণনা করে খুশি শিক্ষার্থীরা। আমরা যারা এখানে এসেছি টাকা গণনা করার জন্য সকলেই অত্যন্ত আনন্দ চিত্তে টাকা গণনা করতেছে। এই পাগলা মসজিদের মধ্যে এই বিভিন্ন ধরনের স্বর্ণ, তারপরে কানে নাকফুল, তারপরে আংটি,
এমনকি এক একজন তার মনের আশা পূর্ণ করার জন্য এই পাগলা মসজিদে চিঠিও দিয়ে দেয়। পাগলা মসজিদে দান করলে পূরণ হয় মনের আশা, দূর হয় দুঃখ কষ্ট। এই বিশ্বাসে মুসলিম ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষরা দান করে থাকেন পাগলা মসজিদে। মসজিদের এই অর্থ দিয়ে এখানকার উন্নয়নমূলক কাজ ও অসহায় মানুষদের সহায়তা করা হয়। এরই মধ্যে আন্তর্জাতিক মানের ইসলামিক স্থাপত্য ও মসজিদের জন্য জায়গা কেনা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে 80,75,73,576 টাকা আছে। দীর্ঘদিনের এই এলাকার এই দেশের মানুষের অনেক ভক্তের খুব হৃদয়ের জায়গা, সেই জায়গাটিতে আমরা কাজ শুরু করতে পারবো। এখন পর্যন্ত পাগলা মসজিদের ব্যাংক হিসেবে 80,75 লাখ টাকারও বেশি জমা আছে। সবশেষ গত বছরের 30 নভেম্বর সিন্দুকগুলো খোলা হয়েছিল। সেবার 29টি বস্তা থেকে 8,21 লাখ টাকা পাওয়া যায়। পাগলা মসজিদের এই অর্থ ব্যয় হবে ভালো কাজে, এমনটাই প্রত্যাশা এখানে দানকারী মানুষদের। আব্দুল হামিদ, RTV। কোনো নবজাতককে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো জঘন্য কাজ আর হয় না। পৃথিবীতে প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই পরিত্যক্ত পথ নবজাতকদের দায়িত্ব সকলকে নিতে হবে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের পরিত্যক্ত পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পথ দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার ও তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করার কথা জানায় ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই আগামী সপ্তাহে ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই সফর করবেন চীনের প্রেসিডেন্ট। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স তথ্যটি নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার ভিয়েতনাম দিয়ে এই সফর শুরু করবেন শি জিনপিং। এরপর মালয়েশিয়া ও কম্বোডিয়ায় যাবেন তিনি। চলতি বছরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ে পারমাণবিক আলোচনা চলছে। ওমানের রাজধানী মাস্কাটে চলা এই আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনায় নতুন চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পারমাণবিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ইরান। ইরানের তরফে জানানো হয়, আলোচনা কেবল পারমাণবিক ইস্যু নিয়েই হবে, অন্য কোনো বিষয় নিয়ে নয়। বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে উত্তাল ভারতের মুর্শিদাবাদ। শুক্রবার সংঘাত ছড়িয়ে পড়ে জঙ্গিপুরের সুতি ও শামশেরগঞ্জ এলাকায়। সেখানে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে তারা। এ সময় 110 জনকে আটক করে পুলিশ। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোর সহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সুতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, পুলিশের গুলিতে 3 জন আহত হয়েছে। বিক্ষোভ দমনে মুর্শিদাবাদে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আবাহনীর জয়রথ থামালো ঢাকা মোহামেডান। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মোহামেডানের বিপক্ষে 39 রানে হেরে গেছে আকাশী জার্সিধারীরা। প্রথমে ব্যাট করে 264 রান সংগ্রহ করে মোহামেডান। জবাবে 225 রানে থামে আবাহনী। হেরে গেলেও শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী লিমিটেড ঢাকা। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে প্রাইম ব্যাংককে 5 উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের দেয়া 204 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 37.1 ওভারে 5 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। এদিকে বিকেএসপির 3 নম্বর মাঠে শাইনপুকুরকে 28 রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। রূপগঞ্জের দেয়া 251 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 222 রানে অল আউট হয় শাইনপুকুর। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।